সাউথ এশিয়ান ক্লাসিকো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের। আর এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ হবে 25শে মার্চ বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30টায়। আর এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ এর আগেও অনেকবার হয়েছে এবং ওই ম্যাচে আমরা অনেক কিছু দেখতে পারছি এবং ওই ম্যাচগুলো নিয়ে আলাদা একটা হাইপ কাজ করতো ফ্যানদের মাঝে। কিন্তু আগের বারের যতগুলা ম্যাচের হাইপ ছিল এবারের তুলনায় অনেক কম। এবারের ম্যাচের যে হাইপ ওইটা অনেক বেশি। সেটা বলতে পারেন আপনি লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত, সেটা বলতে পারেন আপনি এই যে সুনীল ছেত্রীর অবসর ভেঙে আবারও কিন্তু ন্যাশনাল টিমে ব্যাক করা, আবার সেটা বলতে পারেন আপনি বাংলাদেশ টিমের জন্য, ইন্ডিয়ান টিমের জন্য। অর্থাৎ সব কিছু মিলে এই ম্যাচের হাইপটা অনেক বেশি। আগেও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের হাইপ ছিল, কিন্তু এবারের হাইপ অনেক অনেক বেশি। আর এবারে শুধু বাংলাদেশি ফুটবল ফ্যান এবং ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা এই ম্যাচটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে এই ব্যাপার না, এই ম্যাচটা দেখার জন্য আরও অনেক দেশের ফুটবল ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আর স্পেশালি আমরা বাংলাদেশি ফ্যানরা এবং ইন্ডিয়ান ফ্যানরা তো অপেক্ষা করতেছি। তো আজকের ভিডিওতে মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচের প্রিভিউ করার চেষ্টা করব, স্টার্টিং 11 বা গেম প্ল্যান কীরকম হইতে পারে সেটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো শুরুটা করি বাংলাদেশ টিম নিয়ে। বাংলাদেশ টিম অনেক দিন ধরেই 4-4-2 ফরমেশনে খেলে আসতেছে এবং আমার কাছে মনে হচ্ছে 4-4-2 ফরমেশনেই আমাদের স্টার্ট করা বেটার হবে। কিন্তু আমার এই শয়তানি মাথায় কি একটা যেন চিন্তা আসতেছে হাবিয়ার ক্যাবরা ফরমেশনে চেঞ্জ নিয়ে আসবে। কিন্তু তারপরেও আমি স্টিল 4-4-2 ফরমেশনেই যাব। আমার মতে বাংলাদেশ টিম 4-4-2 ফরমেশনে স্টার্ট করবে এবং গোলকিপার পজিশনে বর্তমানে দেশের সেরা গোলকিপার মিতুল মার্মাকে আমি স্টার্ট করাবো। আর তার সাথে সেন্টার ব্যাক পজিশনে তবু বর্মনের সাথে আমি তারিক কাজীকে স্টার্ট করাবো এবং সাব হিসেবে রাখবো শাকিল হোসাইন এবং শাকিল আহাদ তপু। আর এছাড়া তো প্লেয়ারও নাই সেন্টার ব্যাকে। তো এখন আসি ফুল ব্যাকে আমি লেফট ব্যাক পজিশনে ইসা ফয়সালের পরিবর্তে আর কাউকে রাখতে চাই না। ইসা ফয়সালকেই আমি লেফট ব্যাকে স্টার্ট করাই দিতে চাই। আর রাইট ব্যাক পজিশনে আমি রহমত মিয়া নাকি সাদউদ্দিন আমি কনফিউজ। আমি রহমত মিয়াকে খেলাই দিতে চাই, আবার রহমত মিয়াও ওই রকম বেটার পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু বলতে পারেন আপনি সাদ থেকে বেটার, কিন্তু সাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সাদ হচ্ছে রিসেন্ট টাইমে পারফরমেন্সও ভালো করতেছে না। এখন দুইজনের ক্ষেত্রে কিছু নেগেটিভ পজিটিভ বিষয় আছে। তো এখন আমি আপাতত এই রাইট ব্যাক পজিশনে কাকে খেলাবো সেটা আমি বুঝতে পারতেছি না। আপনারা কমেন্ট করে দেন দুইজন থেকে একজন। এরপরে আমি যাইতে চাই ফোরম্যান মিডফিল্ডে আমি যাব ডবল পিভটে। কেন ডবল পিভটে যাব সেটা আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ডবল পিভটের একটা প্লেয়ার থাকবে আমার হামজা। তো হামজার সাথে আরেকজন ডবল পিভট আমি রাখবো। তো ওইটা রাখবো আমি হৃদয়কে। কেন হৃদয়কে? দেখেন আমি যতগুলা আবাহনীর খেলা দেখছি ওইখানে হৃদয় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেই মূলত খেলে ইউজুয়ালি। তো ও কিন্তু হালকা একটু উপরে উঠেও খেলে মাঝে মধ্যে। কিন্তু আপনি যদি চান হৃদয়কে অ্যাজ এ ক্যাম্পার হিসেবে আপনি খেলাই দিতে পারবেন। ও বাংলাদেশ টিমে এর আগে সিঙ্গেল পিভটেও খেলে আসছে অনেকবার। তো এই জন্য আমি চাচ্ছি ও ডবল পিভটের একটা প্লেয়ার মানে হামজার সাথে ডবল পিভট করে স্টার্ট করুক আর ও অ্যাজ এ ক্যাম্পার খেলুক। মানে সোজা কথা হচ্ছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ডিফেন্সিভ যেই দায়িত্বগুলো থাকে ওইগুলো সব কিছুই মূলত হৃদয় পালন করুক। আর এছাড়াও অফেন্সিভ যে দায়িত্বগুলো থাকে ওইগুলো যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করুক হৃদয়। তারপর হৃদয়ের সাথে ডবল পিভটে থাকবে হামজা। তো এই হামজা রোলটা আমি চাই নাম্বার 6 আর নাম্বার 8-এর যেই রোল ওইটার একটা মিশ্র রোল চাই আমি হামজাকে। আর হামজাকে আমি একটু ফ্রি রোলে খেলাইতে চাই। কারণ কেন আমি সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। দেখেন হামজার লং রেঞ্জের যে শটগুলা ওইগুলা কিন্তু খুবই পাওয়ারফুল হয় এবং খুবই ভালো আমি বলবো। তারপর আপনারা গত বছর যারা লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপের কয়েকটা ম্যাচ দেখছেন আপনারা সবাই জানেন হামজার ডিফেন্সিভ স্কিল কত ভালো। আর হামজা কিন্তু রাইট ব্যাক পজিশন বলেন সেন্টার ব্যাকেও খেলে আসছে। তো ইউজুয়ালি ও রাইট ব্যাকে অনেকবার খেলে আসছে, অনেক ম্যাচ খেলে আসছে রাইট ব্যাকে। তো ওর ডিফেন্সিভ এবিলিটি কিন্তু ভালো। তো এই কারণে আমি ওকে চাই যে আমি ফ্রি রোলে খেলাবো, নাম্বার 6 আর নাম্বার 8-এর একটা মিশ্র রোলে খেলাবো। ও পুরা মাঠ চষে বেড়াবে। ওর যখন ডিফেন্সে আসা প্রয়োজন ডিফেন্সে আসবে, ওর যখন অফেন্সে একেবারে অপোনেন্ট টিমের বক্সে থাকা প্রয়োজন ও বক্সে থাকবে। আমি এই জন্য ডবল পিভট প্রেফার করতেছি, কারণ ও যখন একা সিঙ্গেল পিভটে খেলবে তখন কিন্তু ও ফ্রি রোলে খেলতে পারবে না, ও নিজের ইচ্ছা মতো অপোনেন্টের বক্সে ঢুকতে পারবে না। কিন্তু ওর সাথে যদি আরেকজন ডবল পিভটের প্লেয়ার থাকে ও কিন্তু নিশ্চিন্তে তখন
যেখানে ইচ্ছা সেখানে গিয়ে খেলতে পারবে, ও নিশ্চিন্তে তখন অপোনেন্টের বক্সে ইচ্ছা মতো ঢুকে যাইতে পারবে গা। এই কারণে আমি মূলত এই আমার 4-ম্যান মিডফিল্ড লাইনে আমি ডবল পিভটটা চুজ করতেছি। আর ডবল পিভটে আমি বললাম হামজা এবং হৃদয়কে দেখতে চাই, আর উপরে আরও যে 2জন মিডফিল্ডার বাকি থাকে ওইখানে আমি জামাল ভুঁইয়াকে লেফট সাইডে আর রাইট সাইডে হচ্ছে আমি মুজিবুর রহমান জনিকে দেখতে চাই। যদি আপনি বলেন হৃদয়ের পরিবর্তে শাহ ওয়াজিম খিরমানি সেটাও চলবে, কিন্তু আমি পার্সোনালি হৃদয়কে প্রেফার করতেছি এবং আমি রাইট সাইডে জনিকে প্রেফার করতেছি। জনির জায়গায় ওখানে আপনি শাহ ওয়াজিম খিরমানিকেও খেলাই দিতে পারেন, ও অনেকবার খেলছে এই পজিশনে, কিন্তু পার্সোনালি আমি এখন জনিকে প্রেফার করতেছি এবং লেফট সাইডে আপনার এই যে জামাল ভুঁইয়াকে প্রেফার করতেছি। আর জামাল ভুঁইয়াকে আমি ধরেন 60 থেকে 65 মিনিট পর্যন্ত প্রেফার করি, এরপরে ওকে আমি সাব করতে চাই। তো এই হচ্ছে আমার মিডফিল্ড লাইন 4-ম্যানের। তারপর আমি ফ্রন্ট লাইনে চাই যে দুইজন হবে, রাকিব রাইট সাইড থেকে স্টার্ট করবে এবং আলামিন লেফট সাইড থেকে স্টার্ট করবে। কিন্তু এখন আপনি যদি বলেন যে আলামিনকে আমি সুপার সাব হিসেবে ব্যবহার করব, সেটাও পারবেন আপনি। তো সেক্ষেত্রে আমি লেফট সাইডে স্টার্ট করাতে চাই ইব্রাহিমকে, না হলে ইমনকে। কেন ইমন সেটা একটু ব্যাখ্যা করি। ইমন ইউজুয়ালি কিন্তু রাইট উইঙ্গার, রাকিবও কিন্তু ইউজুয়ালি রাইট উইঙ্গার, কিন্তু ইমন এমন একটা প্লেয়ার, ও লেফট উইংয়েও খেলতে পারে। বাংলাদেশ টিমেও খেলছে এর আগে লেফট উইংয়ে, এবং আবাহনী টিমেও ও মাঝে মধ্যে লেফট উইংয়ে খেলে। তো এই কারণে ইব্রাহিমের উপর যদি আপনার ওই রকম ভরসা না থাকে, আমি চাচ্ছি যে ফ্রন্ট টু খেলবো আমরা। ফ্রন্ট টুতে রাইট সাইড থেকে রাকিব স্টার্ট করবে, লেফট সাইড থেকে এই ইমন স্টার্ট করবে, যদি আপনার আলামিনকে সুপার সাব হিসেবে রাখতে চান। তো আমার মূলত বেস্ট 11 হবে এটাই। মিতুল গোলকিপার, সেন্টার ব্যাক 2জন তবু বর্মন এবং তারিক কাজী, আর আমি লেফট সাইডে মানে লেফট ব্যাক হিসেবে রাখতে চাই ইসা ফয়সালকে। রাইট ব্যাক হিসেবে আমি কাকে প্রেফার করব বুঝতেছি না, রহমত মিয়া নাকি সাদুদ্দিন, তো এটা আপনারা কমেন্ট করিয়েন। আর ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডবল পিভটে আমি রাখতে চাই এই হামজা চৌধুরীর সাথে হৃদয়কে, এবং সেন্টার মিডফিল্ডার পজিশনে লেফট সাইডে রাখতে চাই আমি জামাল ভুঁইয়াকে, রাইট সাইডে রাখতে চাই মুজিবুর রহমান জনিকে, আর ফ্রন্ট টুতে আমি রাখতে চাই রাকিব, এবং মানে রাকিব হচ্ছে রাইট সাইড থেকে স্টার্ট করবে, আলামিন হচ্ছে লেফট সাইড থেকে স্টার্ট করবে। যদি এটা আলাদা করা যায় সেটা কোচের চিন্তাভাবনা, কিন্তু আমার প্রেফার হচ্ছে এই 11। এরপরে ইন্ডিয়ার বেস্ট 11 নিয়ে আগে একটু ডিসকাস করি। ইন্ডিয়ার বেস্ট 11-এ আমার মতে গোলকিপার পজিশনে বিশাল ছাড়া আর কেউ স্টার্ট করতেছে না। বিশাল ভালো পারফরমেন্স করছে আইএসএলে, তার সাথে সাথে মালদ্বীপের এগেনস্টেও পারফরমেন্স ভালো ছিল। আর আরেকটা বিষয়, এই বিশাল কিন্তু একজন সুইপার কিপার, তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এই ম্যাচের জন্য। বিশাল আমার মতে এই বাংলাদেশের এগেনস্টে অ্যাজ আ সুইপার কিপার রোলেই খেলবে, তো এটা আমাদেরকে এক্সট্রাভাবে একটা নজর দিয়ে রাখতে হবে ওর উপরে। তো এরপরে সেন্টার ব্যাক পজিশনে আমার মতে রাহুল বেকে এবং জিনগান স্টার্ট করবে। মালদ্বীপের এগেনস্টে রাহুলের সাথে মেহতাব স্টার্ট করছিল এবং মেহতাব ভালোও করছিল, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় এই যে ওই ম্যাচে জিনগানকেই মূলত রেস্ট দিছিল, যার কারণে মেহতাবকে স্টার্ট করানো হয়েছিল। কিন্তু এই বাংলাদেশের বিপক্ষে জিনগান স্টার্ট করবে, তার সাথে রাহুল বেকে স্টার্ট করবে। আর লেফট ব্যাক পজিশনে ইন্ডিয়ার আমি যতটুকু বুঝতেছি ওইখানে সুভাশিস বোসকে স্টার্ট করানো হবে, কারণ সুভাশিস বোস একটু হইলেও অফেন্সে হেল্প করে, একটু হইলেও ডিফেন্সে হেল্প করে। ওর একটু স্পিড কম, এটাই শুধু ওর নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়, কিন্তু ওর আপনি অফেন্সের থ্রেড বলেন, ডিফেন্সের থ্রেড বলেন, সব কিছু দিয়ে ও পারফেক্ট। তো এই কারণে আমি লেফট সাইডে সুভাশিস বোসকেই দেখতেছি। তারপর রাইট সাইডে আমার মতে এখানে বালপুইয়াই স্টার্ট করতেছে। আমি সিরিয়াসলি বলতেছি, বালপুইয়ার খেলা দেখে আমি ইমপ্রেস। ও মালদ্বীপের এগেনস্টে যেরকম পারফরমেন্স করছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এই কারণে রাইট ব্যাক পজিশনে আমি বালপুইয়াকেই প্রেফার করতেছি এখন পর্যন্ত। আর এরপরে আমার লাগতেছে ইন্ডিয়াও ডবল পিভটেই যাবে। আর ডবল পিভটে এখন কে খেলবে এটা হচ্ছে বড় প্রশ্ন, কারণ আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি। আমি সেটা মনে আপনারা ভিডিওটা তখন দেখেও গেছেন, এই ভিডিওটা দেখার আগে ওইটা আমি স্কেডিউল করে দিছি। ব্রিসন ফার্নান্ডেস যে হচ্ছে অ্যাজ এ সেদো নাম্বার 9 রোলে খেলতে পারে, অ্যাজ এ ক্রিয়েটর বলতে পারেন, ওই রোলে খেলে। তো ওর থাকা না থাকা নিয়ে একটা কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। ও ম্যাচের জন্য ফিট নাকি ফিট না এটা কিন্তু এখনও কনফার্ম না। তো ও থাকা না থাকার উপরে এই 11টা অনেক চেঞ্জ হইতে পারে আমার কাছে মনে হচ্ছে। যেমন দেখেন আপুইয়া একজন আছে প্লেয়ার, আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডার রোলেও খেলে। ও ওইখানে আপনি অর্থাৎ ক্রিয়েটর বা সেডর নাম্বার 9 ওই পজিশনে আপনি ওকে খেলাই দিতে পারবেন। তো
ওই জায়গায় আমার কাছে মনে হয় যদি ব্রিসন খেলে তাহলে হয়তোবা আমরা দেখতে পারবো আপুয়া ডিফেন্সিভ মিডিয়া স্টার্ট করতেছে। আর যদি ব্রিসন খেলতে না পারে তাহলে ব্রিসনের জায়গায় আপুয়া স্টার্ট করবে এবং হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে আমার মতে সেদিন যার অভিষেক হয়েছে এই যে আয়ুষ ছেত্রী এবং আরেকজন হচ্ছে সুরেশ, ওরা দুইজনই ডবল পিভটে স্টার্ট করবে আমার লাগতেছে। অর্থাৎ আমি আমার এই 11-এ আপাতত ব্রিসনকে বাদ দিয়েই 11টা বানাচ্ছি। তো এরপরে ফ্রন্ট লাইনের কথা যদি বলি, আচ্ছা এখনো তো ফরমেশন তাই বলা হয় নাই। আমার মতে ইন্ডিয়া 4-2-3-1 ফরমেশনে স্টার্ট করবে, কারণ রিসেন্ট টাইমে ইন্ডিয়া 4-2-3-1 খেলতেছে। এই কারণে আমার কাছে মনে হয় 25 তারিখে বাংলাদেশের এগেনস্টেও ফরমেশনে চেঞ্জ আসবে না। এরপরে ফ্রন্ট লাইনে দেখেন যে 4-2-3-1 খেলবে। ওই 3 ম্যানে আমার কাছে মনে হয় লেফট উইংয়ে লিস্টন কোলাসোকে রাখবে আর রাইট উইংয়ে মাহেশ সিংকে রাখবে। কেন দেখেন, মাহেশ সিং বলেন লিস্টন কোলাসো বলেন, ওরা কিন্তু এই মালদ্বীপের এগেনস্টে পারফরমেন্স করছে আর ওরা আইএসএলেও পারফরমেন্স করছে। আর মাহেশ সিং খুবই ভালো পারফরমেন্স ওর রাইট সাইডে, এবং মাহেশ সিং হচ্ছে একটু ভার্সেটাইল বলতে পারেন। ও হচ্ছে ডিপে বলতেছি সরি, রাইট থেকে সেন্টারেও ঢুকে এসে খেলতে পারে। তো এই কারণে আমার কাছে মনে হয় আর কি মাহেশ সিংকে রাইট সাইডেই রাখবে, তারপর হচ্ছে লেফট সাইডে লিস্টন কোলাসোকেই রাখবে। ওদের দুইজনকে চেঞ্জ করার কথা আমার মনে হয় কোচ ভাববে না। তো এই কারণে আমিও লেফট সাইডে লিস্টন এবং রাইট সাইডে আপনার হচ্ছে মাহেশ সিংকে আমি রাখতেছি। তারপর সুনীল ছেত্রীর নিচে আমি রাখতেছি আপাতত আপুইয়াকে, কারণ ওইখানে ব্রিসন ফার্নান্ডেসের থাকা না থাকা নিয়ে গুঞ্জন চলতেছে। ব্রিসন ফার্নান্ডেস বাংলাদেশের ম্যাচের আগে ফিট হইতে পারবে নাকি সেটা কনফার্ম না, তার কারণে আমি আপুইয়াকে রাখতেছি সুনীল ছেত্রীর নিচে। তারপর সুনীল ছেত্রী তো অবশ্যই নাম্বার 9 পজিশনে খেলবে। তো এখন ওভারঅল তাহলে ফরমেশনটা হচ্ছে 4-2-3-1 ফরমেশন। এবং আরেকবার যদি রিক্যাপ করি বেস্ট 11, তাহলে গোলকিপার পজিশনে বিশাল, সেন্টার ব্যাক পজিশনে জিনগানের সাথে রাহুল বেকে, এবং লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস, এবং রাইট ব্যাক পজিশনে বালপুইয়া, আর ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডবল পিভট রোলে খেলবে হচ্ছে সুরেশ এবং আয়ুষ ছেত্রী। তারপর 3 ম্যানে খেলবে হচ্ছে, অর্থাৎ ফ্রন্ট 3-তে খেলবে হচ্ছে লিস্টন, আপুইয়া এবং মাহেশ সিং, এবং অ্যাজ এ নাম্বার 9 পজিশনে খেলবে হচ্ছে সুনীল ছেত্রী। তো এই ছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার বেস্ট 11। এখন একটু ইন্ডিয়ার টিম নিয়ে কথা বলি। আমি মাহেশ সিংয়ের বেলায় বলছিলাম, আমি লিস্টনের বেলায় বলছিলাম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল দুইজনেরই। বাংলাদেশের আমার মনে হয় রাইট ব্যাক এবং লেফট ব্যাকে যে খেলবে ওদের আলাদা একটা নজর রাখতে হবে এই দুইজনের উপরে, কারণ ওরা কিন্তু উইংয়ে টপ নচ পারফরমেন্স করে গেছে আইএসএলে, ওরা টপ নচ পারফরমেন্স করে গেছে মালদ্বীপের এগেনস্টে। তো এই কারণে বলতেছি আবারও, আমাদের যে দুইজন ফুল ব্যাক খেলবে ওদের আলাদাভাবে নজর রাখতে হবে, এদের উপরে কোনোভাবেই ওদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না, সোজা কথাই ছাড় দেওয়া যাবে না। আরেকটা বিষয় ইন্ডিয়ার স্ট্রং, সেটা হচ্ছে সেট পিসগুলোতে এবং এরিয়াল ডুয়েলসে। বাংলাদেশের প্রত্যেকটা ডিফেন্ডারের এরিয়াল ডুয়েলস অন করতে হবে, ইন্টারসেপশনের জন্য বারবার যাইতে হবে, যদি পসিবল হয় গ্রাউন্ড ডুয়েলসও অন করতে হবে। ইন্ডিয়া ক্রস করবে উইং থেকে এবং ক্রস থেকে ইন্ডিয়া হেডে গোল করার চেষ্টা করবে। তো এই এরিয়াল ডুয়েলস অন করতে হবে আমাদেরকে, তাছাড়া কোনো উপায় নাই। আর আমাদেরকে সেট পিসের সময় আমাদেরকে একেবারে ম্যান টু ম্যান মার্কিং করে একেবারে ক্লোজ রান করে ফেলতে হবে, প্লেয়ারদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। সেট পিসের সময় এরিয়াল ডুয়েলস করতে হবে ঠিকঠাক মতো। আমার মতে এরিয়াল ডুয়েলসে আমরা হারতেই পারবো না। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, আমরা যদি একটু প্রেস করতে পারি, আমরা যদি একটু এই আয়ুষ ছেত্রী বা সুরেশ দুইজন থেকে একজন খেলবে আমি কনফার্ম। যদি আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে স্টার্ট করে, তারপরেও এই সুরেশ নাহলে আয়ুষ ছেত্রী খেলবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আয়ুষ ছেত্রীকে স্টার্ট করাবে, কারণ আয়ুষ ছেত্রী গোয়াতে খেলে এবং গোয়ার কোচই কিন্তু বর্তমানে ইন্ডিয়ার কোচ। আর গোয়াতেও কিন্তু এই আয়ুষ ছেত্রী ভালো করছে এবং অভিষেক ম্যাচেও কিন্তু ভালো পারফরমেন্স করছে। আর এই আয়ুষ ছেত্রী এবং এই যে সুরেশ সেদিন দুইজনেই কিন্তু ব্যাকে নেমে এসে এই ডিফেন্স থেকে বল নিয়ে বল প্রোগ্রেস করছে, তারপর মাঝে মাঝে হচ্ছে ওরা থ্রু পাস দেওয়ার চেষ্টা করছে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরা যখন ডিপে নেমে আসবে, এরা যখন বল নেবে ডিফেন্স লাইন থেকে, তখন যদি আমরা ফ্রন্ট লাইনের প্লেয়ার এবং একজন দুইজন মিডফিল্ডার দিয়ে আমরা প্রেস করতে পারি, তাহলে আমার মনে হয় ওইখানে আমরা কিছুটা সাকসেসের মুখ দেখতে পারবো, আমার কাছে মনে হয়। তারপর একটু বাংলাদেশের কথা বলি। আমার মতে বাংলাদেশের উচিত এখন, বাংলাদেশ টিম এর আগে যেভাবে খেলতো ডিপ লাইন থেকে এই যে বল প্রোগ্রেস করে,
ওইভাবে আবারও দ্বীপ থেকে বল প্রোগ্রেস করে খেলা উচিত আমার মতে। আর আমার মতে আলামিন এবং হামজাকে কেন স্টার্ট করানো উচিত সেটা আমি একটু করে বলি। দেখেন, হামজা ধরেন এই যে ডবল পিভটে স্টার্ট করবে হামজা এবং হৃদয়। তো হামজা স্টার্ট করলে কি হবে দেখেন, আপনি যখন ধরেন বল মিতুল থেকে সেন্টার ব্যাকের কাছে যাবে, তো হামজা ওইখানে কিন্তু দ্বীপে নেমে আসবে। ও দ্বীপে নেমে এসে বল নিয়ে বল প্রোগ্রেসের চিন্তা করবে বা বল ডিস্ট্রিবিউশনের চিন্তা ভাবনা করবে। তো ধরেন তবু বর্মন থেকে হামজা বল নিল, হামজা বল নেওয়ার পরে কিন্তু হামজা ওইখান থেকে একটা কুইক থ্রু পাস বাইর করতে পারবে, লং পাস বা থ্রু পাস বাইর করতে পারবে। তো আলামিন কিন্তু তখন একটা বিহাইন্ড দ্য রান মেক করতে পারবে। আর আলামিন যেহেতু একজন প্রপার নাম্বার 9, একজন গোল স্কোরার, তো ও কিন্তু ওই সেন্সগুলা ওর কাছে একটু হইলেও আছে। আমার কাছে পুলিশ এফসির খেলা দেখে যেটা মনে হয়েছে, কারণ পুলিশ এফসিতে আমরা দেখছি সাক ওয়াজিম খিরমানি বলেন, মানিক মোল্লা বলেন, ওরা কিন্তু আলামিনকে প্রায় সময় থ্রু পাস দিত। আলামিন বিহাইন্ড দ্য রান মেক করে ওইগুলাকে গোলে কনভার্ট করতো বা ওই চান্সগুলোকে আরও ভালোভাবে ইউটিলাইজ করতো। তো এই কারণে আমি বলতেছি, দেখেন হামজা তো অবশ্যই ডিপে নেমে আসবে যখন হচ্ছে বল আমাদের সেন্টার ব্যাক বা আমাদের গোলকিপারের কাছে থাকবে। তো ওইখান থেকে হামজা বল নিয়ে বল প্রোগ্রেস করতে পারবে খুব সুন্দরভাবে, বা হামজা ওইখান থেকে একটা থ্রু পাস বাইর করলে আলামিন ওইটাকে ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারবে। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, আমরা 25 তারিখ ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলবো, আমরা একটু উইটগুলা কাজে লাগাইতে পারলে আমার কাছে বেটার মনে হবে ওই জিনিসটা। মানে আমার কাছে অন্তত বেটার মনে হচ্ছে ওই জিনিসটা। কারণ কেন সেটা একটু করে বলি। বালপুয়ার কথা নাই বললাম ভাই, বালপুয়ার খেলা দেখে আমার লিটারেলি ভাই ভয় লাগছে। কিন্তু সুভাশিস বোস ও হচ্ছে লেফট ব্যাক, তো ওকে আপনি দেখবেন মোহামেডান বলতে সরি মোহনবাগানের খেলাও দেখবেন আপনি, ও কিন্তু মাঝে মাঝে উপরে উঠে জায়গা। তো উপরে উঠে গেলে ওর ট্র্যাক ব্যাক করতে সময় লাগে, কিন্তু মানে মোটামুটি একটা সময় লাগে। তো ও একবার উঠে গেলে ওখান থেকে ট্র্যাক ব্যাক করতে যে সময়টা লাগবে, ওই সময়টা যদি আমরা প্রপারভাবে আমরা কাজে লাগাইতে পারি আমাদের অ্যাটাকের জন্য, তাইলে আমার কাছে মনে হয় ওইখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। আর মালদ্বীপও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে যখন খেলছিল 19 তারিখ, ওইটা মানে অর্থাৎ সুভাশিস বোসের সাইডটা কাজে লাগায় ওরা কয়েকটা ভালো ভালো চান্স ক্রিয়েট করছিল। এই কারণে আমি বলতেছি, আমরা যদি ওয়াইডটা একটু ঠিকঠাক মতো কাজে লাগাই খেলতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম সেদিন আর একটু বেটার করতে পারবে। স্পেশালি সুভাশিস বোসের সাইডটা যদি সুভাশিস বোসকে স্টার্ট করায় ইন্ডিয়ার কোচ, আমি আশা করতেছি স্টার্ট করাবে। যদি স্টার্ট করায় আমার কাছে মনে হয় ওই জোনটা আমরা একটু কাজে লাগাইতে পারবো। আমরা ক্লিনিক্যাল থাকবো আশা করি, আর আমরা ক্লিনিক্যাল থাকতে পারলে আমরা জিতবো আশা করি আমি। এই কারণে বলতেছি, একটা দুইটা চান্স ক্রিয়েট হবে বা একটা দুইটা হামজা খুব ভালো বল দেবে, ভালো পাস দেবে, ওইগুলা থেকে আমরা যদি চান্স ক্রিয়েট করতে পারি ভালো মতো এবং চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারি, আমরা আশা করি জিততে পারবো। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচের প্রিভিউটা মূলত এতটুকুই। আমার মতে যেই বেস্ট 11 ইন্ডিয়ার এবং বাংলাদেশের ওইটা আমি আপনাদেরকে বললাম। আর আমার মতে ইন্ডিয়ার কোন বিষয়টা একটু স্ট্রং বা কোন বিষয়টা একটু উইক, বা বাংলাদেশের কোন বিষয়টা একটু স্ট্রং বা কোন বিষয়টা একটু উইক, বা বাংলাদেশের গেম প্ল্যান কীরকম হইতে পারে, ইন্ডিয়ার গেম প্ল্যান কীরকম হইতে পারে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিয়েন। আর এই বিষয়গুলোতে আপনাদের মতামত যদি আমার মতামত থেকে ভিন্ন হয়, তাইলে আপনাদের মতামতটাও আপনারা কমেন্টে জানাই দেবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।